সহায়তায়। এখন সরকার যেটা আক্ষরিক অর্থে যেটা ভয় পাচ্ছে সেটি হচ্ছে অর্থনৈতিক অভ্যুত্থান, এবং এই অর্থনৈতিক অভ্যুত্থানটা দ্রুত ধেয়ে আসছে। এখন আপনি যেমনটি বললেন যে এই বছরে যেহেতু আমার সময়ের একটা লিমিটেশন আছে, টাইমের লিমিটেশন আছে, আপনার এই যে এই বছর 2024-25 যে বাজেট দেওয়া হয়েছে, এই বাজেট হলো 7,97,000 কোটি টাকা। এটি যদি আমরা বোঝার সুবিধার্থে, ওই যে বোঝার সুবিধার্থে আমরা যদি $1কে 100 টাকা ধরি, তাহলে এইটার আমাদের যে 2024-25 সালের বাজেট হলো $80 বিলিয়ন। তার মানে আমি যখন আপনাকে বলবো 1,00,000 কোটি টাকা, তাহলে আপনি ধরে নিবেন এটা $10 বিলিয়ন। তাহলে আমাদের বাজেট যেহেতু এই বছরে 8 লক্ষ কোটি টাকা, তার মানে $80 বিলিয়ন। এখন এই $80 বিলিয়ন আমাদের সিপিডি, টিআইবি, সুজন, বিএনপি তথা সকল যারা অর্থনীতি সম্পর্কে জ্ঞান রাখে তারা সবাই বলছে এই বাজেট বাস্তবায়ন যোগ্য না, এই বাজেট সরকার লক্ষ্য পূরণ করতে পারবে না। তো এটি ওনাদের আসলে বলা লাগবে না, কারণ সরকারই কিন্তু এই বাজেটে বলে দিয়েছে যে আমার 8 লক্ষ কোটি টাকার ভিতর আমি 5.5 লক্ষ কোটি টাকা তোমাদের উপর গ্যাস, বিদ্যুৎ, পানি, তেল, ইলেকট্রিসিটি বা আনুষঙ্গিক যা যা আছে, ট্যাক্স, ভ্যাট, এগুলো বাড়ানোর পরেও আমি সংগ্রহ করতে পারবো 5.5 লক্ষ কোটি টাকা। বাকি 2.5 লক্ষ কোটি টাকা সে সংগ্রহ করতে পারবে না, বাজেটেই বলে দিয়েছে। এখন এই সরকার বলেছে 2.5 লক্ষ কোটি টাকা তারা ঋণ নেবে, আভ্যন্তরীণ ঋণ হলো 1,60,000 কোটি টাকা, এবং বিদেশি ঋণ নেবে 1,27,000 কোটি টাকা। তার মানে 2.5 লক্ষ কোটি টাকা মানে $25 বিলিয়ন কিন্তু ঋণ নেবে। এখন এটা ঋণ নিয়ে কি করবে? এবং এই 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 যে বাজেট, এই বাজেটে আবার শুধুমাত্র আপনার সুদ দেওয়া লাগবে, সুদ যেটা হলো সুদ আমাদের আভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণের যে সুদ, কারণ বৈদেশিক ঋণ যেগুলো দেওয়া হয় এটার একটা গ্রেস পিরিয়ড থাকে, অনেকগুলো প্রজেক্টে গ্রেস পিরিয়ড ওভার হয়ে গিয়েছে, এই বছর থেকে সুদ দেওয়া লাগবে। এবং সেই সুদ হলো এই বছর দেওয়া লাগবে 1,13,500 কোটি টাকা। তার মানে আমার 8 লক্ষ কোটি টাকার যে বাজেট, তার ভিতরে 1,13,500 কোটি টাকা হলো শুধুমাত্র সুদ, আর 2.5 লক্ষ কোটি টাকা আমার ইন্টারেস্ট মানে নেওয়া লাগবে, ওই যে লোন নেওয়া লাগবে। এখন আপনি যদি বিগত দিনের আপনি ঋণের পরিমাণ দেখেন, সরকার টোটাল $165 বিলিয়ন কিন্তু ঋণ নিয়েছে। তার ভিতর 100 বিলিয়ন হলো বৈদেশিক ঋণ এবং 65 বিলিয়ন হলো আমাদের আভ্যন্তরীণ ঋণ। আমাদের আভ্যন্তরীণ ঋণ বলতে আমাদের ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এবং সিপিডি বলছে যে আমাদের গত 15 বছরে 5.5 লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ দেওয়া হয়েছে, যেটা আদায়যোগ্য না। এবং তারা বলেছে 82,000 কোটি টাকা পাচার হয়েছে। তার মানে টোটাল 6 লক্ষ কোটি টাকা কিন্তু আমার জয় বাংলা হয়ে গেছে, তার মানে এটা আদায়যোগ্য না। তো 6 লক্ষ কোটি টাকা মানে ভার্চুয়ালি $60 বিলিয়ন। কিন্তু সাইফুল সাগর, আমাদের আভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণ হচ্ছে 165 বিলিয়ন। তো 165 বিলিয়নের ভিতর যদি 60 বিলিয়ন যদি জয় বাংলা হয়ে যেয়ে থাকে, যেটা হলো আমাদের 33% বা 35%, এই যে টাকাগুলো যে জয় বাংলা হয়েছে, শেখ হাসিনাকে বাহাবা দিচ্ছে বা শেখ হাসিনার লোকজন বাহাবা দিচ্ছে, আমরা পদ্মা সেতু করেছি, গঙ্গা সেতু করেছি, কর্ণফুলী সেতু করেছি, কর্ণফুলী টানেল করেছি, অনেক কিছু আমাদের মেট্রো রেল করেছি। আসলে দেখেন এই $165 বিলিয়ন এই যে লোন নিয়ে আমাদের পার হেড প্রত্যেকের কিন্তু ঋণের বোঝা কিন্তু 1,55,000 টাকা। তার মানে উনি মানে শেখ হাসিনা বা শেখ হাসিনার ফ্যামিলি মেম্বার এবং শেখ হাসিনার যে লেসপেন্সার বা সরকারি কর্মকর্তা বা ইঞ্জিনিয়ার, তারা 100 টাকার কাজ করে 60 টাকা কাজ করেছে, 40 টাকা কিন্তু তারা জয় বাংলা করে দিয়েছে। তার মানে এই যে এই বছর যে $25 বিলিয়ন যে লোন নিবে, তার সাইফুল সাগর 1/3 যদি জয় বাংলা হয়, তাহলে কিন্তু 8 বিলিয়ন কিন্তু জয় বাংলা হয়ে যাবে, এবং 1 বিলিয়ন মানে 10,000 কোটি টাকা। তার মানে 25 বিলিয়নের ভিতর 8 বিলিয়ন জয় বাংলা মানে $80 বিলিয়ন। এখন আমি অনেক সময় পুলিশ কর্মকর্তা, সেনা কর্মকর্তা, আমি যদি ওই ব্যাকগ্রাউন্ড হলো, আমার সাথে অনেকে আলোচনা করে না শেখ হাসিনা তো ভালোই আছে, কারণ আমরা প্রথমে চাকরিতে ঢুকেছিলাম, সাধারণ মানুষও তো ভালো আছে, কারণ সাধারণ মানুষ যে এই সুবিধা যেগুলি মানে যে সুবিধাগুলি জনগণকে দেওয়া হয়েছে তারা তো এগুলি ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়ন করছে। সেই উন্নয়নের
উপর ভিত্তি করে তো তারা তো দেখা যাচ্ছে এই সামনে যে অর্থনৈতিক সংকটটাকে মোকাবেলা করবার জন্য নিজেরাও তো প্রস্তুতি নিতে পারছে বা নিজেরাও স্বাবলম্বী হচ্ছে, যদি এক কথা বলি। না, ভালো ভালো বলতে কি বোঝায়? ধরেন আমরা এখানে 4 জন আছি, কিন্তু আমি হলাম দুষ্টু প্রকৃতির। আমি আমি ডক্টর তাজ হাশমিকে বললাম যে ভাই আমি তো একটু বিপদে পড়ছি, আপনি আমাকে 5 লাখ টাকা ধার দেন। এবং আমি ডক্টর কলিমুল্লাহর সাথে যদি সম্পর্ক বলে ওনাকে বললাম ভাই আপনি আমার 5 লাখ টাকা ধার দেন। আপনার কাছ থেকে 5 লাখ টাকা ধার নিলাম, 15 লাখ টাকা ধার নিয়ে আমি লন্ডনে বহাল তবিয়তে আছি, 2টা গাড়ি মেনটেন করি, আমি বিশাল বড় ওই যে বাড়িতে থাকি, কিন্তু এই টাকার মালিক কিন্তু আমি না। তা আপনি সাময়িকভাবে দেখছেন হলো উন্নয়ন। আমরা পুলিশে যখন চাকরিতে ঢুকছি তখন আমরা বেতন পেতাম 1650 টাকা স্কেলে। ওই বেতন পেতে পেতে এখন একজন পুলিশ কর্মকর্তা এসপি লেভেল বা এডিশনাল ডিআইজি লেভেলের একজন কর্মকর্তা বেতন পায় কিন্তু 2 লক্ষ টাকা। এর ভিতরে 1 লক্ষ টাকা হলো সে মানে আক্ষরিক অর্থে বেতন পায়, আর 1 লক্ষ টাকা ইন আদার ওয়ার্ডস তাকে তাকে একটা সোর্স মানির নামে একটা স্পিড মানি বা উৎকোচ প্রদান করা হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সরকার এই যে বেতন 1 লক্ষ টাকা করলো, যেখানে আগে বেতন ছিল 20 থেকে 25 হাজার টাকা, হঠাৎ করে 1 লক্ষ টাকা করলো। এসপি এডিশনাল ডিআইজি খুবই খুশি, সেনাবাহিনীর ক্যাপ্টেন মেজর লেফটেন্যান্ট কর্নেল খুবই খুশি যে আমাকে তো শেখ হাসিনা একটা গাড়ি দিচ্ছে, আমাকে তো 1 লক্ষ টাকা বেতন দিচ্ছে। পুলিশ কর্মকর্তারা ভাবছে আমাকে তো বেতন দিচ্ছে 1 লক্ষ টাকা, আর 1 লক্ষ টাকা সোর্স মানির নামে আরো 1 লক্ষ টাকা দিচ্ছে, 2 লক্ষ টাকা। এই টাকাটা সাইফুল সাগর আপনাকে যেটা বললাম $165 বিলিয়ন কিন্তু আপনার ঋণ হয়ে গেছে। এই টাকা কিন্তু আপনার আমার সবাই কিন্তু পরিশোধ করতে হবে। এখন আমি আপনাদের 3 জনের কাছ থেকে 15 লক্ষ টাকা নিয়ে আমি লন্ডনে বিশাল বিশাল আলিশান ভাবে থাকলাম, কিন্তু টাকার মালিক কিন্তু আমি না। আর এই যে সক্ষমতা বাড়াবার, জনগণের সক্ষমতা বাড়ায়, এটাকে পরিশোধ করবার যে সক্ষমতা বাড়াবার যে অঙ্কটা বা যে আর্থিক শক্তিটা, সেটা বাংলাদেশে নাই। সেটা একটা গোষ্ঠী এটাকে বাংলাদেশের অর্থনীতি থেকে সরিয়ে নিয়েছে, এটা চলে গেছে বাংলাদেশ থেকে। সেখানেই সংকটটা, এবং সে কারণেই ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশের পুরো অর্থনীতির ব্যাপারটা। কিন্তু আপনি দেখেন, আপনি দেখেন শেখ হাসিনা যে উন্নয়নের কথা বলছে, আপনি একটি উদাহরণ দেখেন গত 15 বছরে শেখ হাসিনার এই সরকার কি কর্মসংস্থান তৈরি করেছে, শেখ হাসিনার সরকার কি ইন্ডাস্ট্রি করেছে, শেখ হাসিনার সরকার কি রেভলিউশন করেছে উন্নয়নমূলক। ইনকাম বেড়েছে, সেটা তো বলা হচ্ছে বিভিন্ন ধরনের ইয়ে থেকে, তো এরকম দেখা যাচ্ছে পার ক্যাপিটা ইনকাম আগে যেমন ছিল তার থেকে তো অনেক অনেক বেড়েছে। আপনি তো বুঝতে তো ভুল করছেন, আপনার তো $165 বিলিয়ন তো ঋণ, আপনি তো এই টাকা তো আপনি সবার ভিতর ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন। আপনি তো $60 বিলিয়ন তো জয় বাংলা হয়ে গিয়েছে। আপনি যে জমি আগে ছিল 3 লক্ষ টাকা, সেই জমি এখন হচ্ছে 20 লক্ষ টাকা। আওয়ামী লীগের লোকজন এসে ঢেকুর তুলছে এবং বলছে জমির দাম 20 লক্ষ টাকা, তার মানে মানুষের পারচেজিং ক্যাপাসিটি বেড়ে গিয়েছে। সাইফুল সাগর, পারচেজিং ক্যাপাসিটি সবার বাড়ে নাই, এই 100%-এর ভিতর 0.001% বেড়েছে। কোন 0.001%? যে 0.001% আওয়ামী লীগ স্পেন্সার, তারা এই যে $165 বিলিয়ন যে লোন করলো, এর ভিতর $60 বিলিয়ন তো জয় বাংলা হয়েছে। এই টাকাগুলো তো তাদের ইনভেস্টমেন্ট করার জন্য বাংলাদেশে উত্তম কোনো জায়গা নাই, আদার দেন দ্য প্রপার্টি, আদার দেন দ্য ল্যান্ড। আর আমাদের পুলিশ বা সেনা কর্মকর্তাদের যে এখন যে 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা বেতন দেওয়া হচ্ছে, এটা তো ঋণ করে আপনি আপনার ছেলে মেয়েকে খাওয়াচ্ছেন। কিন্তু আপনি যদি ভার্চুয়ালি বলেন যে শেখ হাসিনা উন্নয়ন করছে, আপনি একটু হলক করে বলেন তো সাইফুল সাগর, শেখ হাসিনা কোথায় কোন ইন্ডাস্ট্রি করেছে গত 15 বছর? শেখ হাসিনা কোথায় কোন এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছে? শেখ হাসিনা কোথায় কোন এক্সপোর্ট আমরা যেগুলো করি তার থেকে আরো ওই যে বৃদ্ধি করেছে? উনি কিছুই করেন নাই। উনি শুধুমাত্র ওনাকে ভুল বুঝিয়ে আওয়ামী লীগ স্পেন্সার এবং যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে যারা জড়িত আছে তাকে দিয়ে শুধু একের পর এক লোন নেওয়াচ্ছে, এবং নিয়ে তারা খাওয়া দাওয়া করছে, তারা এটা জয় বাংলা করছে। এবং আচ্ছা, আপনাকে আমি আরেকটু বলি, যেহেতু আপনি আমাকে শেষ করার কথা বললেন। হ্যাঁ, শেষ করে জি জি, এই যে আমাদের কনক্লুশনটা এভাবে করতে বলবো আপনাকে যে এইসব কারণেই কি আপনি মনে করছেন মোটা দাগে খুব স্বল্প সময়ের মধ্যে অর্থনৈতিক একটা কলাপস আসতে পারে বা হতে পারে? আপনি তো আসল আলোচনাটা আমি করতে পারিনি। আমাদের যে রিজার্ভটা কিন্তু আমাদের অগাস্ট 2021-এ 48.6 বিলিয়ন ছিল, এবং রিজার্ভটা এখন কমতে কমতে কিন্তু 7 বিলিয়নে নেমে এসেছে। এবং রিজার্ভটা কমার পিছনে কারণটা কি? যে পদ্ধতির রিজার্ভ বাড়ে আর যে পদ্ধতিতে রিজার্ভ কমে, সেটার প্রতি মাসে 1 থেকে 1.5 বিলিয়ন কিন্তু ঘাটতি হচ্ছে, এবং সরকার এটা ভর্তুকি দিয়ে যাচ্ছে। কেন? শেখ হাসিনা মানে সরকার মনে করছে যে জনগণের জন্য
একটা অভ্যুত্থান যাতে অর্থনৈতিক অভ্যুত্থান যাতে না হয়ে যায়। তাহলে সরকার যদি এই অর্থনৈতিক অভ্যুত্থানকে ঠেকাতে চায়, তাহলে এই 7 বিলিয়ন শেষ হতে আগামী 4-5 মাসে কিন্তু রিজার্ভ শূন্য হয়ে যাবে। রিজার্ভ যখন শূন্য হয়ে যাবে তখন সমস্যাটা কি হবে? তখন সমস্যাটা হবে, আমাদের বাংলাদেশ তো আমদানি নির্ভর দেশ, তা আমদানি নির্ভর দেশ যদি হয়ে থাকে তাহলে আমরা কিন্তু ওষুধ কিন্তু রপ্তানি করি, কিন্তু আমাদের ওষুধের যে র ম্যাটেরিয়াল গুলো কিন্তু আমরা ইম্পোর্ট করি। আমাদের তেল, গ্যাস, পেট্রোল, অকটেন এটি কিন্তু আমরা আমদানি করি। আমাদের যে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোর যে মেশিন পত্র আছে, আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো যে র ম্যাটেরিয়াল আছে, এগুলো কিন্তু আমরা ইম্পোর্ট করি। ইভেন আমরা যেটা গার্মেন্টস নিয়ে বড়াই করি, আমাদের যে গার্মেন্টস এর যে ডাইং বা গার্মেন্টস এর যে মেশিন পত্র, এগুলো কিন্তু আমরা ইম্পোর্ট করি। তাহলে আপনার যখন ডলার শূন্য হয়ে যাবে, তাহলে আপনি কিন্তু ইম্পোর্ট করতে পারবেন না। তো যখন আপনি ইম্পোর্ট করতে পারবেন না এই বিষয়গুলো আছে, তখন কিন্তু আপনার দ্রব্যমূল্য দাম বেড়ে যাবে এবং সরকার তখন অর্থনীতি সেই অবস্থা থেকে যাচ্ছে না, কারণ আমাদের তো রেমিটেন্স বা অন্যান্য রপ্তানি আয়ও তো বাড়ছে বলে অনেকে ধারণা করছে বাড়বে, বা সরকার তো বলেছে গত মাসেও প্রায় অনেক রেমিটেন্সের হার বেড়েছে। এই হারের সংখ্যাটা কি বাড়তির দিকে যাবে কিনা, এই ধরনের কোনো না, সরকার যে কথাগুলো বলছে, সরকার তো ভুল তথ্য দিচ্ছে, বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে। কারণ আমার প্রতি মাসে 4 থেকে $4.5 বিলিয়ন হলো আমার আয় হয়, আমার খরচ হলো $6 বিলিয়ন। কারণ আপনি সংসারে যদি একটা খরচ যেটা হয়ে যায়, আপনি কিন্তু হঠাৎ করে খরচ কমাতে পারবেন না। খরচ কমালে কিন্তু আপনার ছেলে মেয়ে বিদ্রোহ করে বসবে। এখন সরকার এই যে ভর্তুকিগুলো দিতে এই যে রেমিটেন্সের যে বিষয়টা, কারণ আপনি যেহেতু প্রশ্ন করলেন, আমাদের যে রিজার্ভ বা ডলার বাড়ার পদ্ধতি হচ্ছে চারটার ভিতর একটা হচ্ছে এক্সপোর্ট, 2 নম্বর হলো ফরেন রেমিটেন্স, 3 নম্বর হলো এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, 4 নম্বর হলো বিদেশি ঋণ। গত 3 বছর ধরে কোনো ধরনের এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নাই। গত 3 বছর ধরে কোনো দেশ ঋণ দিতে রাজি না, এবং এখনো পর্যন্ত রাজি না, এক্সেপ্ট আইএমএফ। এবং আইএমএফ এর যে ঋণ, সেটার পরিমাণ খুব কম। সো আমাদের ডলার আয় হওয়ার পদ্ধতি হচ্ছে মাত্র 2টা, একটা হচ্ছে এক্সপোর্ট আর একটা হচ্ছে ফরেন রেমিটেন্স। তো ফরেন রেমিটেন্স 95% জনগণ যেখানে ভোট দিতে পারে না, তাহলে যারা প্রবাসে আছে তারাও কিন্তু 95% জনগণ এই সরকারের উপর ক্ষুব্ধ। এই কারণে তারা কিন্তু এই সরকার যাতে রেমিটেন্স থেকে কোনো বেনিফিট পেতে না পারে, এই কারণে 95% জনগণ কিন্তু সরকারকে সহায়তা করছে না। আর আপনি যেটি বললেন যে এক্সপোর্ট, আমাদের গার্মেন্টস এক্সপোর্টও কিন্তু সাইফুল সাগর ভার্চুয়ালি এটা সেই ইম্পোর্টের সাথে কিন্তু রিলেটেড। তা আপনি যদি ইম্পোর্ট যদি ঠিক মতো যদি না হয়, র মেটেরিয়াল যদি না হয়, তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু আপনি গার্মেন্টস এক্সপোর্ট করতে পারবেন না, অন্য বিষয় দিয়ে এক্সপোর্ট করতে পারবেন না। সর্বশেষ যে কথাটা আমি বলে শেষ করছি, আমাদের অর্থনীতির যে অবস্থা এটা বোঝার সুবিধার্থে, এই যে আমাদের আমিল স্পেন্সাররা এসে আপনাকে লম্বা লম্বা ঢেকুর তোলে, এবং ইনক্লুডিং শেখ হাসিনা বলে থাকে যে আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছি। এই যে পদ্মা সেতু করতে এত টাকা খরচ করেও, মানে অতিরিক্ত যে বাজেট ধরেও, এটার পরিমাণ হলো 32,605 কোটি টাকা। 32,605 কোটি টাকা আমাদের নিজস্ব অর্থায়ন বলতে কি বোঝায়? নিজস্ব অর্থায়ন বলতে আমাদের ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন নেওয়া হয়েছে। আমি আপনাকে যে আলোচনাটা করলাম যে এই বছর শুধুমাত্র সুদ দেওয়া লাগবে 1,13,500 কোটি টাকা, যেটা দিয়ে 4টি পদ্মা সেতু করা যাবে। এবং গত 2 দিন আগে জুনের 9 তারিখে অর্থ বিভাগ থেকে যে প্রাক্কলন তাদের ওয়েবসাইটে উপস্থাপন করা হয়েছে যে আগামী 3 বছর আমাদের ঋণের পরিমাণ হবে $275 বিলিয়ন, এখন আছে $165 বিলিয়ন, এবং আমাদের টোটাল সম্পদ হলো 450 বিলিয়ন। তার মানে আমাদের 3 বছর পরে যদি এটা $275 বিলিয়ন হয়ে থাকে, তাহলে আমার ঋণের পরিমাণ হবে টোটাল সম্পদের অ্যাসেটে 60%। এবং শেখ হাসিনাকে যদি 5 বছর ক্ষমতা কন্টিনিউ করতে দেওয়া হয়, তাহলে আমার টোটাল ঋণ এবং সম্পদ সমান হয়ে যাবে সাইফুল সাগর, শুধুমাত্র আপনার দেহটা ছাড়া আর কোনো কিছু আপনার থাকবে না। আর এই যে আমাদের অর্থ বিভাগে যে প্রাক্কলন দিয়েছে, আগামী 3 বছর সরকার যে শুধু সুদ দিবে সেটি হলো 4,05,000 কোটি টাকা। মানে আমরা বড় ধরনের একটা ঋণের জালে আবদ্ধ হয়ে যাচ্ছে এবং ভয়ঙ্কর একটা অবস্থার দিকে যাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, একদম পূর্ণাঙ্গ একটা পিকচার আপনি তুলে ধরলেন পুরো অর্থনীতির। প্রিয় দর্শক, আপনারা কি একমত কিনা জনাব জিল্লুর রহমানের সাথে, আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে।